মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম, আপনার প্রশ্নের জন্য আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিষয়টি সঠিক। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং কমিশনার বৃন্দ যারা উপস্থিত ছিলেন তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্দেশনাগুলি মোটামুটি নিম্নরূপ। মাননীয় স্পিকার, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে দুর্নীতি একটি ব্যাধি যা সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে, এ ব্যাপারে যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব কঠোরভাবে প্রতিরোধমূলক এবং দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আমাদের সাধারণ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজে জেলা প্রশাসকদের কাছে যেতে হয়, বিভিন্ন নানা কারণে জটিলতা সৃষ্টি হয়, তাদের কাজে বিলম্ব হয়। সেই জন্য অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে সকল সিদ্ধান্ত সেগুলো গ্রহণ করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, নিয়োগ, বদলি এবং প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং দক্ষতা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং স্বাভাবিকভাবেই যেহেতু বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই জন্য প্রশাসনে আমরা চাইছি জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে সকল সংস্কার সেগুলোর উদ্যোগ গ্রহণ করা। মানে স্পিকার, সেবা প্রদান ব্যবস্থাকে সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। সেবা প্রদান ব্যবস্থাকে সময় উপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য যত দ্রুত সম্ভব যে সকল জায়গায় সম্ভব প্রশাসনের, বিশেষ করে সেবা প্রদানের ক্ষেত্রে, সেগুলোকে ডিজিটালাইজ এর রূপান্তর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক জায়গায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বা আইনের লঙ্ঘনের যে সকল ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, জনগণ যাতে নিরাপদ বোধ করতে পারে তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সেবা, একটু আগে যেটি আমি উল্লেখ করেছি, এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশাসনিক দফতরগুলোতে সাধারণ মানুষ বিভিন্নভাবে অনেক সময় হয়রানির শিকার হয়। এই হয়রানি মুক্ত করার জন্য এবং দেরি যাতে না হয়, যত দ্রুত সম্ভব মানুষটিকে একটা সহযোগিতা করা যায় এবং একই সাথে এগুলো যাতে অ্যাকাউন্টেবল বা স্বচ্ছ রাখা যায় সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত প্রশ্নের তথ্যবহুল উত্তর প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে গত 100 দিনে মাননীয় প্রধানমন্ত্রী জনস্বার্থে অনেকগুলো জনবান্ধব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক কাজের গতিশীলতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার স্বার্থে সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সম্পূরক প্রশ্ন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের লক্ষ্যে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করিবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্নের উত্তরে এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সংসদ সদস্য মাননীয় সংসদ যেটি বলেছেন, জি, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ।
সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাননীয় সদস্য মীর আহমদ বিন কাসেম, ঢাকা 14। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বহুল প্রচারিত পত্রিকায় আমরা জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী সরকার দলীয় মহিলা এমপিদেরকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন তদারকি করার দায়িত্ব দিয়েছেন। এই সাথে আরো বলা হয়েছে এসব উন্নয়নে ডিও লেটার ইস্যু করতে পারবেন সরকার দলীয় মহিলা এমপিগণ। এই তথ্য থেকে আমাদের মধ্যে এই বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে যে এই কাজ কি তাদেরকে এই জন্য দেওয়া হচ্ছে যাতে আমরা যারা বিরোধী দলীয় এমপি আছি আমাদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কোনো হাত থাকবে না, এটা নিশ্চিত করার জন্য কি এই নির্দেশ দেওয়া হচ্ছে কিনা দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে পরিষ্কার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনি বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের দল থেকে এবং আপনাদের দল থেকে যে সকল নারী সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে কয়েকদিন আগে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই। আপনার বা আমার যেরকম নির্দিষ্ট আসন আছে সেভাবে নির্দিষ্ট কোনো আসন নেই। খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক যে কাঠামো তার ভিত্তিতে আমরা তাদেরকে দলীয় অবস্থান থেকে আমরা কিছু জায়গা তাদের জন্য নির্দিষ্ট করেছি তারা কোথায় কাজ করবেন। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার নির্বাচন উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান। যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকম ভাবে হক আছে। একই রকম ভাবে হক আছে তার এলাকার বা তার এলাকার মানুষের জন্য। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যেটি নিয়ম আছে সরকারের সেই নিয়ম অনুযায়ী আমরা এগোচ্ছি। আপনার এলাকার যদি কোনো উন্নয়নের কোনো বিষয়ে যদি আমার সহযোগিতা করার কিছু থেকে জানাবেন, আমি সরাসরি আপনাকে সহযোগিতার চেষ্টা করব। ধন্যবাদ। মাননীয় সদস্য আনিসুর রহমান, মাদারীপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগেই ত্রাণ মন্ত্রণালয়ে একটা সহযোগিতা পাওয়ার জন্য আমার এলাকায় আমি গিয়েছিলাম। মন্ত্রী মহোদয় ছিলেন না, তো আমি ওই মন্ত্রণালয়ের যে পিএস আছে ওনার রুমে বসে কথা বলছিলাম যে আমি এই সহযোগিতাটা পেতে পারি কিনা। পিএস সাহেব আমাকে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আমাদের যে বরাদ্দটুকু ছিল সর্বশেষ সেটা বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে দেওয়া হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আর আমি মনে করি আজকে প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনি যেভাবে সবার জন্য করছেন এই জন্য সকল সংসদ সদস্যের জন্যই আপনি করছেন। আমরা বিরোধী দলের রাজপথের অবস্থান এবং তাদের যে বক্তব্য সেভাবে কিন্তু আমরা তাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। এজন্য আমরা আপনার নির্দেশে আমাদের হুইপ আছে, ব্যক্তিগতভাবে তাদের সাথে কোনো আলোচনা করা যায় কিনা, তারা যেন রাজপথে যে বাজে বক্তব্যগুলো দিচ্ছে সেটা বন্ধ করা যায় কিনা সে ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমানের প্রশ্নটি আমার কাছে সঠিকভাবে বোধগম্য হয়নি, তবে সঠিকভাবে আমার কাছে বোধগম্য হয়নি উনি কি বোঝাতে চেয়েছেন। তবে ওনার প্রশ্নের উত্তরের একটি অংশ হিসেবে এবং একইভাবে মীর কাসেম উনি
আমাদের সংসদ সদস্য মিরপুরের, ওনারও প্রশ্নের উত্তর হিসাবে আমি এতটুকু বলতে পারি মাননীয় স্পিকার, কয়েকদিন আগে আপনার নেতৃত্বে আমরা কিভাবে এই সংসদ সেশনটা চলবে সেই বিষয়ে যে আমাদের কমিটিটা আছে সেই কমিটির মিটিংয়ে বসেছিলাম। সেখানে মাননীয় বিরোধী দলীয় নেতাও ছিলেন। উনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু কিছু সহযোগিতা যেগুলো বিরোধী দলীয় নেতারা হয়তো পাননি তখনও, যেটি ঈদের আগে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, অনেক সংসদ পেয়েছেন, অনেকে পাননি, ওনাদের হয়তো কেউ কেউ পাননি। আমি ওখান থেকে বেরিয়ে এসে, এবং এটি এলজিইডি মন্ত্রণালয় থেকে করা হয়েছিল, আমি বেরিয়ে এসে এলজিইডি মন্ত্রী সাহেব এবং প্রতিমন্ত্রী উভয়কেই সাথে সাথে নির্দেশনা দিয়েছিলাম যে যদি বিরোধী দলীয় সংসদ সদস্য কেউ না পেয়ে থাকেন যাতে দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় স্পিকার, এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকাও আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সদস্য আনিসুর রহমান জানতে চাচ্ছিলেন যে এইসব উন্নয়ন সহযোগিতা দেওয়ার পরও সরকারি দলের বিরুদ্ধে যেসব প্রচারণা হয় সেগুলো বন্ধ হবে কিনা, এই ব্যাপারে হুইপদের সাথে কোনো আলোচনা করবেন কিনা, এই ধরনের তিনি কথা বলতেছেন। এটা আই থিঙ্ক আমাদের অপেক্ষা করতে হবে, আর সবেমাত্র শুরু হলো, লেট আস ওয়েট এন্ড সি। মাননীয় স্পিকার, এই সরকারটি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। এই সরকারটি গণতন্ত্রে বিশ্বাসী একটি সরকার। এই সরকারটি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। কাজেই যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে অবশ্যই সেটি আমরা গ্রহণ করব এবং সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। চারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা 10, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তর দানের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন 2 মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি বিনিয়োগ বাড়ানোর প্রক্রিয়া সহজ করিবার মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করিবার লক্ষ্যে আপনার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছেন কিনা এবং করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং একই সাথে দেশে ব্যবসা বান্ধব একটি পরিস্থিতি বা পরিবেশও গড়ে তুলতে হবে। আগামী কয়েকদিন পরে আমাদের বাজেট আমরা উপস্থাপন করব, এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে। সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। তারই অংশ হিসেবে মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ প্রক্রিয়াকে সহজকরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই বিষয়ে মাননীয় স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই সাথে মাননীয় স্পিকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা সহজে এদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে বা করতে পারে। মাননীয় স্পিকার, রফতানি উদ্দেশ্যে যেহেতু বাংলাদেশের থেকে রফতানি আমাদের যত বৃদ্ধি পাবে, আমরা যখন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, সেই বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমরা আরো অনেক বেশি মানুষের জন্য কাজ করতে পারবো। সেজন্য এই মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানির উদ্দেশ্যে আমদানি ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করার জন্য অনেকগুলো পদক্ষেপ মাননীয় স্পিকার গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার, আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে এবং সকল আমদানিকারকদের জন্য সময়সীমা নির্বিশেষে এলসি ব্যতীত চুক্তির মাধ্যমে আমদানির সুযোগও রাখা হচ্ছে মাননীয় স্পিকার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO চুক্তি বাস্তবায়ন এবং ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য সহজীকরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা পরিচালনার উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। মাননীয় স্পিকার, এর মধ্যে কতগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ সমূহ এখানে বর্ণনা করা আছে, তবে যেহেতু এগুলো অনেক লম্বা, সেই জন্য আমি অনুরোধ করব এই বিষয়গুলো পঠিত বলিয়া গণ্য করা হোক মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশটি পঠিত বলিয়া গণ্য হলো। মাননীয় সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত উত্তর দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিনিয়োগ প্রদান বাধাগুলোর মধ্যে একটি হচ্ছে আস্থার সংকট। বিগত সরকারের আমলে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে এসে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনাগ্রহ প্রকাশ করে, যার ফলশ্রুতিতে ক্রমানুসারে বিনিয়োগ হ্রাস পায়। দেশি বিনিয়োগকারীগণ ব্যাংকের চড়া সুদের কারণে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার প্রশ্ন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং দেশীয় বিনিয়োগকারীদের ব্যাংক সুদের হার কমানোর জন্য বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ, আপনাকে ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একটি। আমরা শুধু বিদেশি বিনিয়োগী যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি এবং ডিরেগুলেশন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা এই কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছি মাননীয় স্পিকার। এর বাইরেও সুদের হার যেটি বলেছেন, এখানে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। যদি সম্ভব হয়, অর্থনৈতিক বিভিন্ন সমীকরণ আছে, এই বিষয়গুলো যদি দেখা যায় যে এটি সাহায্য করবে বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটি হয়তো সরকার গ্রহণ করবে। এখন এই ব্যাপারে কোনো কনফার্ম কোনো সিদ্ধান্ত হয়নি মাননীয় স্পিকার। এবং একই সাথে মাননীয় সংসদ সদস্য, আপনাকে বলবো, আপনি যদি যেই ডিটেইল উত্তরগুলো এখানে আছে আপনার সামনে লিখিত অবস্থা আছে, আপনি যদি ওগুলো সবগুলো গো থ্রু করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য বেগম সাবিকুন নাহার একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সম্পূরক প্রশ্নটি আগের প্রশ্নের সাথে রিলেটেড। আমরা জানি যে বর্তমানে অর্থনৈতিক কাঠামো, দেশের অর্থনৈতিক অবস্থাটা ভেঙে পড়েছে। দেশে কর্মসংস্থান, উৎপাদন ও বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদের হার নীতির প্রভাব পড়তে শুরু করেছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী
চলতি বছরে মার্চের শেষে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে 3,78,135 কোটি টাকা। এক বছরের ব্যবধানে এই অলস তহবিল বেড়েছে 58.31%। গত বছরের মার্চে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল 2,38,845 কোটি টাকা। বিশ্লেষকরা বলেছেন, উচ্চ সুদের হারের কারণে ব্যবসায়ীরা নতুন ঋণ নিতে আগ্রহ হারাচ্ছেন। বর্তমানে অনেক ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদের হার 14% ছাড়িয়ে গেছে। উদ্যোক্তারা নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্তে পিছিয়ে যাচ্ছেন। এর প্রভাব পড়ছে কর্মসংস্থানে। আমি এই বিষয়ে একটি হাদিসের উল্লেখ করব। আমাদের প্রিয় রাসূল বলেছেন, সুদের অর্থ যতই অধিক হোক না কেন অবশেষে তার পরিণতি হয় অসচ্ছলতা। ইবনে মাজা এসেছে। তো আমি এই অবস্থা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি পদক্ষেপ নিয়েছেন সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই, আপনি যদি নিজেই আপনার স্ট্যাটিস্টিক্স যেটা আপনি উপস্থাপন করলেন সংসদের সামনে, সেটা যদি আপনি দেখেন, আপনি সব এক বছর আগের স্ট্যাটিস্টিক্স আপনি ওখানে উল্লেখ করেছেন। এখন আমরা জানি স্বৈরাচারের সময় এই দেশে কি হয়েছে, এবং নিশ্চয়ই মাননীয় সংসদ আপনি এতটুকু বুঝতে পারেন, ব্যবসা বা বিজনেস বা ইকোনমি এমন একটি বিষয়, এটি আপনি আজকে করলে আগামীকাল কি আপনি এটা রেজাল্ট পাবেন না, সেটি ভালো হোক বা খারাপ হোক যেটি। সেই জন্য এটি আপনি যেমন খারাপ পলিসির কারণে এটা স্পিল ওভার ইফেক্ট যেরকম আস্তে আস্তে আমাদের কাঁধে এসে পড়েছে, ঠিক একইভাবে এই জিনিসগুলোকে কারেক্ট করে নিয়ে আমরা যে বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটার স্পিল ওভার ইফেক্ট বা এটার একটা পজিটিভ রেজাল্ট পেতে অর্থনীতি বেনিফিট পাবে, তাহলে নিশ্চয়ই আমরা সেটি করব। তবে এখানে আপনি বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্সগুলো পড়লেন, কিন্তু সেখানে বোধহয় যদি আপনি আরেকটি তথ্য উল্লেখ করতেন তাহলে বোধহয় ভালো হতো। নিশ্চয়ই আপনি পত্রিকায় দেখেছেন, আপনি তো রিসার্চ করে এসেছেন, যেভাবে আপনি পড়লেন তাতে বোঝা গেল বাংলাদেশ ব্যাংক যে 60,000 কোটি টাকার একটি ফান্ড তৈরি করেছে, যে বিভিন্ন শিল্প যারা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা যাদের এর মধ্যে যাদের ক্রেডিবিলিটি আছে, সঠিকভাবে যাদের ক্রেডিবিলিটি আছে, যারা সত্যিকার ভাবে ব্যবসায়ী, তাদেরকে অল্প সুদে, ওটা বোধহয় 9% সুদে তাদেরকে ইন্টারেস্ট রেটে তাদেরকে সহযোগিতা করা হবে। এইটি কেন আপনার দৃষ্টি এড়িয়ে গেল বুঝলাম না, কারণ এটি তো বাংলাদেশ বর্তমান, আপনি এর আগের এক বছর আগের হিসাব বলেছেন, বর্তমানটি কেন এড়িয়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি। হয়তো এড়িয়ে যেতেই পারে, যাওয়াটা হয়তো স্বাভাবিক এত নিউজের মাঝে। আপনাকে অনুরোধ করব আগামীতে আরো আপডেট ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। বেগম জহরত আদিব চৌধুরী, মহিলা, আসন 27। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, এবং দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মহান সংসদে প্রশ্ন করার সুযোগ পেয়ে। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে আমাদের দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার যে সময় উপযোগী, কার্যকরী এবং খুব কনস্ট্রাকটিভ ইম্প্যাক্টফুল অ্যাকশন প্ল্যান নেওয়ার জন্য। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলের ভুল নীতি এবং করাপশন এর জন্য তারা যে কাজটা করেছিল এর ইম্প্যাক্ট আংটাডের রিপোর্টে এসেছে, যে 2019 থেকে 2024 সালের রিপোর্টে এসেছে বাংলাদেশে পার ক্যাপিটা ফরেন এফডিআই অ্যাট্রাক্ট করেছে মাত্র $9, যেখানে কম্বোডিয়ার মতো কান্ট্রি করেছে $225, ভিয়েতনাম করেছে $175। সো আমরা অবশ্যই অনেক পিছিয়ে আছে আমাদের নেইবারিং কান্ট্রি থেকে। তবে আমি মনে করি যে প্রফিট রিপ্যাট্রিয়েশন যেরকম বিদেশি বিনিয়োগের জন্য ডিসিশন নেওয়া হয়েছে, এই ধরনের একদম পারফেক্ট এক্সাম্পলস যে রিজনের জন্য ফরেন এফডিআই আমরা এতদিন ধরে অ্যাট্রাক্ট করতে পারি না, এই ধরনের প্রবলেমগুলো সলভ হবে। আমার সম্পূরক প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু অনেক পিছিয়ে আছি, এটাকে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আমরা ফরেন ইনভেস্টরদেরকে আরো কনসালটেটিভ অ্যাডভাইজারি কাউন্সিল প্রতিষ্ঠা করতে পারি কিনা। আমরা দেখেছি উজবেকিস্তান, গ্রিস, পাকিস্তান এরকম বিভিন্ন দেশ আমাদের মতো ব্যাকগ্রাউন্ডের ইকোনমিক চ্যালেঞ্জকে মধ্যে থেকে ওরা এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ফরেন ইনভেস্টর কাউন্সিল প্রতিষ্ঠা করেছে, যেটার মাধ্যমে তারা ইমিডিয়েটলি দেখেছে যে কনসালটেশনের থ্রুতে এফডিআই এর বাড়ানোটা খুব দ্রুত বেগ পেয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেহেতু ওনারা অনেক খুবই কনস্ট্রাকটিভ, প্রশ্ন করুন প্লিজ। তো আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের কোনো কাউন্সিল প্রতিষ্ঠা করার প্ল্যান আছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নের 25 বা 30% উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। আপনি বলেই দিয়েছেন আমরা ফরেন যে প্রফিট যেটা সেটা রিপ্রেজেন্টেশনের ব্যবস্থাটা আমরা করেছি।
প্রথমত এটা একটা যেটা উৎসাহিত করবে, কারণ বিদেশি বিনিয়োগকারীদের আগে যারা এসছে তাদের মধ্যে একটি বিষয় ছিল যে সে যদি তার লাভ্যাংশ নিতে না পারে তাহলে কেন সে এখানে ইনভেস্ট করবে। যেই সমস্যাটা আমরা আইনের মাধ্যমে যেটিকে আমরা সমাধান করেছি। এর বাইরে আপনি মূল যেটি জানতে চাইলেন, অলরেডি 3-4 দিন আগে মিটিংটা বোধহয় পরশু দিন কি তার আগে, হ্যাঁ গত পরশু দিনের আগের দিন আমরা যেই মিটিংটা করেছি সেখানে মিটিংয়ে আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে সেইটির 1% বলেছি, 1.5 যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেনটিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে। এর বাইরে যোগ্য যারা আছেন, যাদের সেই মেধা আছে, যোগ্যতা আছে, এরকম অনেক বাংলাদেশি আছেন যাদের আমাদের ডায়াসপোরা যেটি আছে বাংলাদেশি, মাননীয় স্পিকার, সেই ডায়াসপোরার মধ্যে যারা আছেন যোগ্য ক্যাপেবল, তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন বিদেশি ইনভেস্টরদেরকে। এবং এর মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 3, শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুপস্থিত, তার পরিবর্তে প্রশ্নটি উত্থাপন করবেন AKM সেলিম রেজা হাবিব, পাবনা 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি AKM সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য 69 পাবনা 2। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মৌখিক উত্তর দানের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন 3 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলিবেন কি, আপনার সরকার শপথ নেওয়ার পর এই পর্যন্ত নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক অগ্রাধিকার দিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছেন এবং গৃহীত অগ্রাধিকার পদক্ষেপগুলি কবে নাগাদ বাস্তবায়ন করা সম্ভব হইবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম সমূহ বাস্তবায়নের সকল মন্ত্রণালয় বিভাগ 180 দিন 2026-27 অর্থ বছর এবং আগামী 5 বছরের জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নের জন্য এরই ভিতরে প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করেছে। কতগুলোর কাজ এর মধ্যে শুরু করে দিয়েছে মাঠ পর্যায়ে। মাননীয় স্পিকার, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনে প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2500 টাকা প্রদানের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পাইলট পর্যায়ে এ পর্যন্ত 36টি ইউনিটের 60,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং আগামী অর্থ বছরে ইনশাল্লাহ আমরা টার্গেট করেছি মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশে আমরা প্রায় 41 লক্ষ 20,000 টু বি প্রিসাইজ। মাননীয় স্পিকার, টু বি প্রিসাইজ খুব সম্ভবত 41,20,000 পরিবারের হাতে, আমরা নারী প্রধানের হাতে এই কার্ডটি তুলে দিতে ইনশাল্লাহ সক্ষম হব। কৃষির উন্নয়ন এবং কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণের ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে 14 এপ্রিল 2026 এই তারিখে মাননীয় স্পিকার কৃষক কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রি পাইলটিং পর্যায়ে দেশের 8টি বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকে এই কার্যক্রম সম্পাদন করা হয়েছে। এ পর্যন্ত 20,748 জন কৃষককে কৃষক কার্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।
এই লক্ষ্যে সরকার ইতিমধ্যেই 1567 কোটি 96 লক্ষ টাকা বাজেটে বরাদ্দ করেছে। এর ফলে সারা দেশের প্রায় 13,17,500 জন কৃষক সরাসরি মাননীয় স্পিকার উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এই কমিটমেন্টটাও আমরা করেছিলাম। বাংলাদেশে আমাদের মুসলমান হিসাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে বহু খতিব সাহেব আছেন, ইমাম সাহেব মসজিদ আছেন। এর বাইরে অন্যান্য ধর্মে যে ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, ধর্মগুরু যারা আছেন, এদের মধ্যে বহু মানুষ বেশ মানবতর জীবন যাপন করেন মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমরা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় অবস্থান থেকে আমরা নির্বাচনী ইশতেহারেও ঘোষণা করেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সহযোগিতার হাত সরকার থেকে আমরা বাড়িয়ে দেব। সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় স্পিকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় 4,908টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার, প্যাগোডা এবং 396টি গির্জায় কর্মরত ব্যক্তিবর্গকে মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে মাননীয় স্পিকার। এবং আগামী বাজেটে এটি সংখ্যা আরো বাড়বে মাননীয় স্পিকার, ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আগামী 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড প্রদানের একটি উদ্যোগ আমাদের রয়েছে। এই বিষয়কে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে মাননীয় স্পিকার। উক্ত প্রকল্পের মাধ্যমে 180 দিনের মধ্যে 5টি জেলাগুলো হচ্ছে মাননীয় স্পিকার খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী। স্বাভাবিক, আমাদের স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী, ওই জন্য জেলাটি আছে। জনসাধারণকে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হবে মাননীয় স্পিকার, ইনশাআল্লাহ। এই হেলথ কার্ড ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে। সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16 মার্চ 2026 হতে এরই ভিতরে শুরু হয়েছে মাননীয় স্পিকার। বর্ষার কারণে অনেকগুলো খাল খনন কর্মসূচি বা পুনর্খনন কর্মসূচি আপাতত পর্যায়ক্রমিকভাবে স্থগিত রাখা হচ্ছে। মাননীয় স্পিকার, 31 মে 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক 666টি খাল পুনর্খনন কার্যক্রম চলমান। উল্লেখ, খাল পুনর্খনন খালের মোট দৈর্ঘ্য যেগুলো হয়ে গেছে মোটামুটি ভাবে মাননীয় স্পিকার, সেগুলো প্রায় 965 কিলোমিটার। মাননীয় স্পিকার, একটু আগে বেশ ঝমঝম করে বৃষ্টি হয়েছে। ছোটবেলায় আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আপনিও আমার ধারে কাছে ছিলেন মাননীয় স্পিকার। আমার মনে আছে তখন যখন বৃষ্টি হতো, আমরা যখন স্কুলে পড়তাম, একসাথে 5-7 দিন ধরে বৃষ্টি হতো। বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকায় যেহেতু অনেক গাছ ছিল, সেখানে বোধহয় একটু বেশিও হতো খুব সম্ভবত। মাননীয় স্পিকার, আমরা খেয়াল করেছি হঠাৎ করে, আমি অনেকদিন পরে দেশে এসেছি, বাট এসে আমার খুব নজরে পড়েছে বৃষ্টির পরিমাণ বোধহয় দেশে অনেক কমে গিয়েছে মাননীয় স্পিকার। কিছুক্ষণ আগে 20-25 মিনিটের মতন বৃষ্টি হয়েছে, বাট এরকম বর্ষাকালে আগে যখন বৃষ্টি হতো একসাথে 3-4 দিন 5-7 দিন বৃষ্টি হতো। মাননীয় স্পিকার, যেভাবে গাছ কাটা হয়েছে সমগ্র বাংলাদেশে, এইটার একটি বিরূপ প্রভাব আমাদের আবহাওয়ার উপরে পড়েছে এবং সেজন্যই এবং একই সাথে এত গাছ কাটার ফলে দেশে বিভিন্ন রকম যান্ত্রিক যে মেশিন, গাড়ি ঘোড়া এগুলো চলার ফলে এবং বিল্ডিং গুলো উঠার ফলে মাননীয় স্পিকার টেম্পারেচারও বেড়ে গিয়েছে। এই সকল কিছু বিবেচনা করে 5 বছরে এই টেম্পারেচারটাকে যদি কমানো যায়, একই সাথে বৃষ্টির পরিমাণ যদি বাড়ানো যায়, একই সাথে পলিউশন দূর করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় স্পিকার 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার। আসন্ন বর্ষা মৌসুমে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ 3,14,00,000 চারা আমরা রোপণ করব সারা দেশে। বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পাদন করার জন্য স্থানীয় সরকার এবং এনজিওদের মধ্যে এরই মধ্যে মাননীয় স্পিকার সমন্বয় করা হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম একদিন যে বিগত অনেকগুলো বছর আমাকে বিদেশে বাধ্য হয়ে থাকতে হয়েছে, কিন্তু সেই সময় আমি দেখেছিলাম সেই দেশের শিশুরা কি সুন্দর জুতা জামা কাপড় পরে স্কুলে যায় এবং আমার তখন ইচ্ছা ছিল কোনোদিন যদি আল্লাহর মতো সুযোগ পাই চেষ্টা করব এই দেশের শিশুদেরকেও যাতে এরকম একটি ব্যবস্থা করা যায়। এবং তারই অংশ হিসাবে মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান সরকার ইনশাআল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে।
এছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমিকভাবে ওয়ান টিচার ওয়ান ট্যাব পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু স্কুল ড্রেস নয়, স্কুল ড্রেসের সাথে বাচ্চারা যে তাদের খাতা কলম বই নিবে তার জন্য আমরা একটি ব্যাকপ্যাকও তাদেরকে দিব, যেই ব্যাকপ্যাকটি সম্পূর্ণভাবে তৈরি হবে বাংলাদেশে, এবং একসময় যে বাংলাদেশের সোনালী আঁশ পাট বলতে আমরা যেটিকে জানি, সেই পাট দিয়ে এই ব্যাগ তৈরি করা হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বাস্তবায়নে আগামী 100 দিনের মধ্যে দেশের 2336টি কারিগরি এবং 8232টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। মাননীয় স্পিকার, সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে 8 বিঘা ও 10 বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আমরা গতকাল এখানে আলাপ করছিলাম, বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য, আমাদের দলের থেকেও কয়েকজন সংসদ সদস্য একটি বিষয়ে কনসার্ন এক্সপ্রেস করেছেন, সেটি হচ্ছে যে নেশা বা ড্রাগের একটি বিষয় যেটি আস্তে আস্তে ছেয়ে ফেলছে যুব সমাজকে। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ তৈরি করতে পারি, তাদেরকে খেলার ব্যবস্থা তৈরি করতে পারি, অনেকাংশেই এই অভিশাপ থেকে আমরা বের করে আনতে সক্ষম হব আমাদের পরবর্তী প্রজন্মকে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাননীয় স্পিকার, খেলাধুলার জন্য মাঠ বা খেলার ব্যবস্থা আমরা এই পরিকল্পনাটি গ্রহণ করেছি। হাইটেক সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা এরই ভিতরে চালু করা হয়েছে মাননীয় স্পিকার। প্রাথমিকভাবে 500 জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার 300 জন ক্রীড়াবিদকে অলরেডি ভাতা প্রদান করা হয়েছে। এছাড়াও 325 জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা যা আগে ছিল 3 লক্ষ টাকা, সেটিকে বাড়ানো হয়েছে এবং সেটি এখন 3 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় উত্তীর্ণ করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির পূর্বেই সার্টিফিকেট অফ এলিজিবিলিটির ভিত্তিতে এই ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে। 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি এবং নেট মিটারিং এর মাধ্যমে মোট 35 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে এবং এটিকে 2030 সালের মধ্যে মাননীয় স্পিকার, যে সোলার যে বিদ্যুৎ, এটিকে 30 সালের মধ্যে আমরা মিনিমাম 5000 মেগাওয়াটে উৎপন্ন নিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, সরকার 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত, যা একটু আগে আমরা আলোচনা করেছি একজন সংসদীয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে, কম বেশি গ্রহণ করেছে। ইতিমধ্যেই শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর এবং সংস্থার সময় শূন্য পদের বিপরীতে 2879 জন মানুষকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। 12 থেকে 14 বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন করে স্পোর্টস 2026-এর কার্যক্রম গত 2রা মে তারিখে উদ্বোধন করা হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট সহ মোট 8টি খেলা মাননীয় স্পিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিও মাননীয় স্পিকার, যেই নেশা বা ড্রাগের যে সমস্যাটির কথাটি বা বিষয়টি আমরা এখানে আলোচনা করেছি, সেই অভিশাপ থেকে মুক্ত করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।